নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ রিভিউ নিয়ে। ম্যাচ নিয়ে কথা বলবো। তো ম্যাচের পরে একটা রিয়াকশন ভিডিও তোমরা পেয়ে গেছিলে, বাট এটাতে ভালো করে রিভিউ নিয়ে রিভিউ বানাচ্ছে এই ভিডিওটা। তো সেখানে কলকাতা নাইট রাইডার্স একটা হাড্ডাহাড্ডি ম্যাচে, একদম লাস্ট বল ফিনিশের ম্যাচে আরসিবি কে 1 রানে হারিয়ে লিগ টেবিলে 2 নম্বর স্থানে চলে গেল। 7টা ম্যাচে 5টা জয়, 10 পয়েন্ট। ফার্স্ট হাফটা যথেষ্ট ভালো গেছে কলকাতা নাইট রাইডার্সের, তবে অবশ্যই চিন্তার জায়গাও কিছু থাকছে, বিশেষ করে বোলিং, এবং সেখানে সব থেকে বড় চিন্তাটা মিচেল স্টার্ক। তাকে নিয়ে অনেক কিছু আগের ভিডিওতেও বলে দিয়েছি, এই ভিডিওতেও বলবো। তো সেখানে লাস্ট অব্দি দেখতে থাকো। যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। তো যদি মেন টপিকে যাওয়া যায়, তো সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল 2024 থেকে তাদের কিন্তু মোটামুটি বিদায় হয়ে গেল। 8টা ম্যাচে 1টা জয়, সেখানে বাকি 6টা ম্যাচে 6টা জিতলেও তারা কিন্তু কোয়ালিফাই করতে পারবে না। সেখানে কলকাতা নাইট রাইডার্স একটা ভালো জায়গাতে থাকলো, বাট এই ম্যাচটাই কলকাতাকে জেতানোর পেছনে ফিল সল্ট বিশাল বড় একজন নায়ক। ফিল সল্ট এই ম্যাচের অন্যতম নায়ক। তার সঙ্গে বোলিং এর সময় রাসেল নারায়ণ, তারা কেকেআরকে ম্যাচে ফিরিয়েছে। ভরুণ হর্ষিতের একটা করে ওভারের কথা ভুলে গেলে চলবে না, রমনদীপ সিং এর ফিনিশের কথা ভুলে গেলে চলবে না। তো ওভারঅল একটা টিম পারফরমেন্স এসেছে। ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার, তার 50-র কথা ভুলে গেলে চলবে না। রিঙ্কু, ভেঙ্কটেশ, তারাও কিছু কিছু রান করেছে, হয়তো আর একটু বেটার করতে পারতো, বাট ওভারঅল একটা টিম পারফরমেন্স কিন্তু আমরা কলকাতা নাইট রাইডার্স এর তরফ থেকে পেয়েছি। তো সেখানে কলকাতা নাইট রাইডার্স তাদের এই ম্যাচের লাইন আপ নিয়ে কথা বললে সেখানে একটা চেঞ্জ হয়েছিল, সেটা কিন্তু সুয়াস শর্মা, সে এসেছিল হচ্ছে বৈভব আরোরার জায়গায়। ওই একটা চেঞ্জ করেছিল আরসিবি কে স্পিন দিয়ে চোখ করার চেষ্টা, যেটা কালকের প্রিভিউতেও বলছিলাম। এবং সেখানে আমি পার্সোনালি অনুকূলকে এক্সপেক্ট করছিলাম, কারণ আরসিবি ব্যাটসম্যানদের লেফট আর্ম স্পিনের এগেনস্টে একটু রেকর্ডটা খারাপ। উল্টো দিকে আরসিবির জন্য যে চেঞ্জগুলোর কথা বলেছিলাম সেগুলো কিন্তু আরসিবি করেছিল। ক্যামেরন গ্রিনকে নিয়ে এসেছিল, দেন মোহাম্মদ সিরাজকে নিয়ে এসেছিল, করণ শর্মাকে নিয়ে এসেছিল। তো আরসিবির জন্য কিন্তু 3টে চেঞ্জের কথা বলেছিলাম, 3টে চেঞ্জে আরসিবি কিন্তু করেছিল। তো সেই জায়গাতে মোটামুটি দুটো টিমই তাদের সেরা 11 নিয়ে নেমেছিল, এবং সেই জায়গাতে কলকাতা নাইট রাইডার্স কেকেআরের হয়ে কিন্তু আর কি ব্যাটিং এর সময় রাসেল আর নারায়ণ, সেই দুটো প্লেয়ার কিন্তু এদিন সেভাবে চলেনি। রাসেল যদিও লাস্টের দিকে কিছু রান করেছে, বাট সুনীল নারায়ণ যে একটা ব্রিলিয়ান্ট 100 করে লাস্ট ম্যাচ থেকে আসছে, তার কিন্তু দিন একদমই ছিল না। এবং অ্যাকচুয়ালি কিন্তু দেখে মনে হলো আজকে আরসিবি অনেক বেশি মোটিভেশন নিয়ে এসেছে। বিরাট কোহলি, দীনেশ কার্তিক, ফ্যাফ ডু প্লেসি প্রত্যেককে ভীষণ মোটিভেটেড লাগছিল, এবং আরসিবির বোলাররা কিন্তু একটা রীতিমতো প্ল্যান নিয়ে এসেছিল। এই আইপিএল এ প্রথমবার দেখলাম যে আরসিবির বোলাররা একটা প্ল্যান নিয়ে এসেছে, প্ল্যান ওয়াইজ বল করছে। সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল, যারা আরসিবি কে দেখলেই মাঠে, তাদের এগেনস্টে ভালো বোলিং করছে। তবে আরসিবির বোলিং এর স্ট্যান্ডার্ড এতটাই খারাপ যে তারা এত প্ল্যানিং ট্যালিং করে এসে এত ভালো বল করেও 222 রান কনসিড করেছে। এটাই আরসিবির বোলিং এর লেভেল। উল্টো দিকে কেকেআরেরও যা বোলিং এর লেভেল নেমে গেছে কি বলবো। তবে যাই হোক, আরসিবি ভালো বল করে 222 খেয়ে গেছে, বুঝতে পারছো তো। তো সেই জায়গাতে আরসিবি কিন্তু অ্যাকচুয়ালি সুনীল নারায়ণের এগেনস্টে ভালো প্ল্যানিং দিয়ে শুরু করে, এবং সেই জায়গাতে কেকেআরকে একটু প্রেসারে ফেলেছিল। বাট গৌতম গম্ভীরের একটা কথা আবারও মনে হচ্ছে, যেটা বোধহয় চেন্নাই ম্যাচের পর গৌতম গম্ভীর বলেছিল এলএসটি ম্যাচে নাকি, যে ফিল সল্ট, সুনীল নারায়ণ, তাদের পারফরমেন্স আলাদা করে না দেখে তারা অ্যাজ এ ওপেনার টিমকে কতটা ইম্প্যাক্ট দিচ্ছে সেটা দেখার উচিত। এবং সেই জায়গাতে দেখো, আগের দিন সল্ট চলেনি, নারায়ণ চলেছিল, ওপেনিং এর স্টার্ট খুব ভালো হয়েছিল। আজকে নারায়ণ চলেনি, ফিল সল্ট কি স্টার্ট দিল, 14 বলে 48, একটা ওভারে লকি ফার্গুসনকে 2টো 6, 4টে 4 মারে। ওটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স কে ফিল সল্ট একটা হেড স্টার্ট দিয়ে দেয়। পাওয়ার প্লেতে যে স্টার্টটা দরকার, সেই স্টার্টটা ফিল সল্ট কেকেআরকে দেয়, যেখানে একদিকে সুনীল নারায়ণ স্ট্রাগল করার পরও কিন্তু কলকাতা নাইট রাইডার্স 6 ওভারে 75 রানে পৌঁছে গেছিল, যেটা ভেরি গুড স্কোর। পাওয়ার প্লে ওয়াইজ 6 ওভারে 75 রান যথেষ্ট ভালো স্কোর, এবং সেখানে 3টে উইকেটও কিন্তু কলকাতা হারিয়ে ফেলে। ফিল সল্ট ফার্স্টে আউট হয়ে যায় মোহাম্মদ সিরাজের বলে, দেন কিন্তু সুনীল নারায়ণ সে আউট হয়ে ইয়াস টয়লেট বলে, এবং আঙ্কেডিস রঘুবংশী সেও কিন্তু আউট হয়ে যায় ইয়াস টয়লেট বলে। তো রঘুবংশী যথেষ্ট ভালো এখন অব্দি পারফরমেন্স দিয়েছে, একটা দুটো ম্যাচে খারাপ খেলেছে, একটা দুটো ম্যাচে খুব ভালো খেলেছে, বাট মাঝে মধ্যে সত্যি সে কিন্তু একটু ক্যাজুয়াল আউট হচ্ছে। আজকের যে শটটা খেললো শুধু স্টাইলিশে একটু টাইম করতে গেছিল, যদি একটু গায়ের জোরে মারতো ইজিলি ক্যামেরন গ্রিনকে টপকে ওটা 4 হতে পারতো। তো সেই জায়গাতে একটু দায়িত্ব নিয়ে খেলতে হবে, যদিও ক্যামেরন গ্রিনের ক্যাচটাও কিন্তু অসাধারণ ছিল। তো 6 ওভারে 75 রান হয়ে গেছিল কেকেআরের, বাট কেকেআর কিন্তু 3টে উইকেটও হারিয়েছিল। সেই জায়গাতে ভেঙ্কটেশ আয়ার এবং শ্রেয়াস আয়ার তাদের ম্যাচ ধরতে হতো। ভেঙ্কটেশকে যথেষ্ট ভালো লাগছিল, বাট ভেঙ্কটেশ কিন্তু একটা শর্ট বলে মারতে গিয়ে আউট হয়ে যায়। 8 বলে 16 করে যতটুকু খেলেছে ভালো লেগেছে, বাট অবশ্যই বড় স্কোর এক্সপেক্টেড, নয়তো নীতিশ রানা ফিরলে কিন্তু ভেঙ্কটেশের উপর কোপটা পড়তে পারে। তবে ভেঙ্কটেশ আয়ার আউট হওয়ার পর যে জিনিসটা সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে রিঙ্কু সিং। তাকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স 6 পাঠিয়েছিল, যখন পাঠিয়েছিল অনেকগুলো বল বাকি ছিল, রিঙ্কুকে সময় দিয়েছিল। তো সেই জায়গাতে রিঙ্কু শ্রেয়াস একটা পার্টনারশিপ করার দরকার ছিল, সেই পার্টনারশিপটা ভালো হচ্ছিল। সময়ে সময়ে রিঙ্কু বা শ্রেয়াস তারা বাউন্ডারিও মারছিল, তো সেখানে 12-13 ওভার অব্দি পার্টনারশিপটা নিয়ে যাওয়ার দরকার ছিল, সেটা ভালোভাবেই যায়। রিঙ্কু 16 বলে 24 করে, তবে যেই সময় মনে হচ্ছিল রিঙ্কু এবার মারতে শুরু করবে, সেই সময় রিঙ্কু আউট হয়ে গেল, লকি ফার্গুসনের বলে আউট হয়।
এবং সেই জায়গাতে আবার কেকেআর একটু ধাক্কা খায়, দেন রাসেল চলে আসে, সেটাও ভালো সিদ্ধান্ত যে রাসেলকে হোল্ড করে রাখেনি, রমনদীপের মানে আগে পাঠিয়েছে। তবে রাসেলেরও আজকের দিনটা সেরকম ছিল না, বল খুব একটা ভালো হিট হচ্ছিল না, শুরুতেই একটা বিমারে ক্যাচ আউট হয়ে গেছিল, বাট আম্পায়ার ওটাকে মানে নো বল দেয়নি কেন বুঝতে পারলাম না, চোখের দেখায় মনে হচ্ছিল নো বল, বাট দেন রিভিউ নিয়ে সেটা নো বল পরিষ্কার হয়ে যায়। তারপর যদিও রাসেল লাস্ট অব্দি থাকে, বাট রাসেলকে রাসেল সুলভ টাচে পাওয়া যায়নি, 20 বলে 27 রান করে। বাট শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন, সে কিন্তু 50 করেছে, এবং একটা সময় যখন কেকেআরের উইকেট পড়ছিল, একদিকে ধরে রাখার দরকার ছিল, সেই সময় কিন্তু শ্রেয়াস ভালোভাবে ইনিংসটাকে সামলেছে, লাস্টের দিকে গিয়ে মারতেও যাচ্ছিল, এবং যে সময় ব্যাটে বল হিট করছিল সেই সময় যে বলটা আউট হলো সেটাও মনে হচ্ছিল যে ব্যাটে ভালোই লেগেছে, বাট ক্যাচ আউট হয়ে যায়। বাট ডেফিনেটলি একটা ভালো ইনিংস, যেই সময় যে ইনিংসটা দরকার ছিল শ্রেয়াস এই ইনিংসটা খেলেছে। শ্রেয়াসের শেষ কয়েকটা ম্যাচের ফর্ম নিয়ে একটু চিন্তা লাগছিল, তবে লাস্ট ম্যাচে হয়তো বড় রান আসেনি রাজস্থানের এগেনস্টে, বাট টাচে লাগছিল, মনে হচ্ছিল বল টাইম হচ্ছে। এদিনের ইনিংসটাও কিন্তু একটা ভালো ইনিংস ছিল। এবং তারপর কিন্তু অ্যাকচুয়ালি রমনদীপ সিং আসে, রমনদীপ সিং যে 9 বলে 24 রান করে, ওটার কিন্তু বিশাল ইম্প্যাক্ট। এবং যে জায়গাতে রাসেল স্ট্রাগল করছিল, সেখানে কলকাতা নাইট রাইডার্সের এরকম একটা ফিনিশের দরকার ছিল, সেখানে কিন্তু মোহাম্মদ সিরাজকে 2-6 একটা 4 মারে রমনদীপ সিং, লাস্ট ওভারে ইয়াস দয়াল তাকেও 4 মারে একটা, সেই জায়গাতে কিন্তু কেকেআর এর স্কোরটা 222 নিয়ে যাওয়াতে রমনদীপ সিং এর একটা বড় ভূমিকা ছিল। তো ওয়েল প্লেড রমনদীপ সিং, শ্রেয়াস আয়ার এবং ফিল সল্ট। কেকেআর এর ব্যাটিং এর কিন্তু 3 জন হিরো ছিল, এবং বোলিং করতে এসে কিন্তু অবভিয়াসলি এটা জানাই ছিল যে প্রথম থেকে অ্যাটাক করার চেষ্টা করবে বিরাট কোহলি, ফ্যাফ ডু প্লেসি। প্রথম ওভারটা হর্ষিত রানা ঠিকঠাক করে, দেন মিচেল স্টার্ক এসে সেকেন্ড ওভারে একটু মার খেয়ে যায়, দেন থার্ড ওভারে কিন্তু আসে হচ্ছে আবার হর্ষিত রানা, এবং সেখানে হয় একটা কন্ট্রোভার্সিয়াল ঘটনা, একটা হাই ফুলটসে কিন্তু বিরাট কোহলি ক্যাচ আউট হয়ে যায়। এবং দেন সেটা আম্পায়ার প্রথমে মানে দেখছিল রিভিউ নিয়ে, আম্পায়ার তো আউটই দিয়েছিল বোধহয় ফার্স্ট টাইম, দেন রিভিউ নিয়ে কিন্তু থার্ড রান পরে সেটা আউট দেয়, এবং বিরাট কোহলি রীতিমতো আপসেট ছিল, এবং মানে ভাঙচুর করতে করতে যাচ্ছিল বিরাট কোহলি, আম্পায়ারকেও বেন স্টোকস বলে দেয়, দেন বাউন্ডারি রোপের বাইরে গিয়ে একটা গার্বেজ রাখার জায়গা ছিল, ডাস্টবিন ছিল, সেটাতে মারে, তো রীতিমতো আপসেট ছিল। বাট অ্যাকচুয়ালি কেন বিরাট কোহলিকে আউট দিল, তো আমি স্টার স্পোর্টসে হিন্দি কমেন্টারি দেখছিলাম, এবং কিছু কিছু কমেন্টেটর এত ভুলভাল বলছিল, বিশেষ করে নবজিৎ সিং সিদ্ধু বলছে যে এটার ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারকে আবার বিরাট কোহলির ডেকে নেওয়া উচিত, হর্ষিত রানার বিরাট কোহলির কাছে অ্যাপোলোজাইজ করা উচিত, কারণ এটা বিমার ছিল। ভাই স্লোয়ার বল ছিল, বিমার কি করে হয়, বলটা ডিপ করছিল। তো অ্যাকচুয়ালি কেন বিরাট কোহলিকে আউট দিয়েছে সেটা কিন্তু ইরফান পাঠান সে কমেন্ট্রিতে এসে ভালো করে বোঝালো, এবং রুলসটাও তখন ক্লিয়ার হয়ে গেল। তো সেটা হচ্ছে যে ওয়েস্ট হাইট, মানে কোমরের ওপর বলটা থাকলে সেটা নো বল হয়, এবং বিরাট কোহলি ডেফিনেটলি কোমরের ওপর বলটাকে ফেস করেছে। তবে বিরাট যেখানে ফেস করেছে সেটা কিন্তু পপিং ক্রিজ না, পপিং ক্রিজ বলতে যে ব্যাটসম্যানদের যে লাইনটা থাকে সেই লাইনের ভেতর কিন্তু সেটা হচ্ছে তোমার সেখানে দাঁড়িয়ে বলটাকে ফেস করলে, সেখানে যদি ওয়েস্ট হাইটের উপরে থাকে তখন সেটা নো বল হয়। বিরাট কোহলি যেহেতু ক্রিজ থেকে একটু এগিয়ে ছিল, এবং যেই সময় বিরাট কোহলি বলটা ফেস করছিল বিরাট কোহলির ব্যাটটাও এগিয়ে ছিল, এবং বলটা ডিপ করছিল, স্লোয়ার বল ছিল, জোরে বল কিন্তু ছিল না, বলটা যেহেতু স্লোয়ার বল ছিল বলটা ডিপ করছিল। এবং এই সিজন শুরুর আগে প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু দাঁড় করিয়ে তাদের হাইট এবং ওয়েস্ট হাইট মেপে নেওয়া হয়েছে এই টাইপের ডিসিশন গুলো দেওয়ার সুবিধার জন্য। তো সেখানে কিন্তু বিরাট কোহলির যে ওয়েস্টের হাইট, সেই হাইটটা কিন্তু অলরেডি আম্পায়ারদের কাছে আছে, টেকনোলজির কাছে আছে, এবং সেখানে বিরাট কোহলি যদি পপিং ক্রিজে দাঁড়িয়ে থাকতো, মানে একটা পাতার দাগের ভেতরে থাকতো, এবং সে দাঁড়িয়ে থাকতো, তার যে ওয়েস্ট হাইট মানে কোমরের হাইট, সেটা কিন্তু যেহেতু মানে আম্পায়ারদের কাছে আছে বা টেকনোলজির কাছে আছে, সেখানে তারা দেখছিল বলের ট্র্যাজেক্টরি, এবং সেখানে বলটা ডিপ করছিল, এবং যদি বিরাট দাঁড়িয়ে থাকতো সেখানে কিন্তু বলের যে ট্র্যাজেক্টরি যেটা কিন্তু দেখা হয়, সেখানে দেখা যাচ্ছে সেটা বিরাটের ওয়েস্ট হাইটের নিচে থাকতো, সেই কারণে ওটাকে আউট দেওয়া হয়েছে। বিরাট কোহলি যতটা এগিয়ে গেছিল সেই জায়গায় সে বলটাকে মিট করেছে, ওটা কিন্তু দেখা হয় না, দেখা হচ্ছে বিরাট যদি স্টাম্পের ভেতর থাকতো সেখানে তার হাইট কতটা, সেখানে তো একটা প্লেয়ার হেঁটে হেঁটে মাঝ পিছেও চলে যেতে পারে, সেখানে তো তার সব বল মাথার উপর দিয়ে যাবে, সব বল কি নো হবে সেটা না, যতটা আর কি লাইনের ভেতর দাঁড়িয়ে থাকবে সেখানে নো বল হবে। তো সেই জায়গাতে কিন্তু এই সিদ্ধান্তটা ওই কারণে বিরাট কোহলির এগেনস্টে গেছে, এবং সেটা কিন্তু রীতিমতো ভালো করে বুঝিয়ে দিয়েছে কমেন্ট্রিতে ইরফান পাঠান এসে, এবং বোঝার সুবিধাও হয়েছে। মানে কিছু কিছু কমেন্টেটর এমন ভাবে বোঝাবে ফ্যান বয় মোমেন্ট দেখাতে গিয়ে, যে সেটা কিন্তু রীতিমতো ফ্যানেদেরকে মানে উল্টো দিকে চালিত করবে, ফ্যানেরা ভাববে যে আমাদের টিমের সঙ্গে অন্যায় হয়েছে, খিস্তে খিস্তে শুরু করবে, কে বলবে আইপিএল ফিক্স, বাট সেগুলো তো ঠিক না, যেটা নিয়ম তোমাদের নিয়মটা দিয়েও দিচ্ছি স্ক্রিনে, তো সেই ওয়াইজ ডিসিশন আসবে। এবং অবশ্যই বিরাট কিছুটা আনলাকি ছিল, বাট সেই হিসেবে দেখতে গেলে যেটা কিন্তু নিয়ম, বলের ট্র্যাজেক্টরি যদি পপিং ক্রিজে থাকতো সেখানে কিন্তু ওটা কোমরের নিচে আসতো, সেই কারণে ওটাকে আউট দেওয়া হয়েছে। তো দেন বিরাট কোহলি আউট হয়, তারপর বরুণ চক্রবর্তী এসে কিন্তু ফ্যাফ ডু প্লেসিকে আউট করে দেয়। ব্রিলিয়ান্ট ক্যাচ ছিল ভেঙ্কটেশ আয়ারের, ভালো ক্যাচ ছিল ওটা।
এবং সেই জায়গাতে কেকেআর ম্যাচে ফিরছিল, বাট সেখানে আবার বল করতেছে মিচেল স্টার্ক, উইল জ্যাক্স তাকে মেরে পুরো মোমেন্টামটা আবার আরসিবির দিকে শিফট করে। এবং তারপর থেকে যতক্ষণ উইল জ্যাক্স রজত পাটিদার ছিল তারা কিন্তু ম্যাচটাকে নিজেদের সম্পূর্ণ কন্ট্রোলে রেখেছিল। উইল জ্যাক্স ফাস্ট বোলারদের মারছিল এবং রজত পাটিদার তার কিন্তু স্পিনার এগেনস্টে খেলা খুবই ভালো এবং সে কিন্তু স্পিনারদের অ্যাটাক করছিল। এবং একটা ওভারে তোমার সুয়াস শর্মা তাকেও এন্তার মারে, সুয়াসও একটু মানে তার স্লটই বল দিচ্ছিল, বাট সেখানে কিন্তু রজত পাটিদার ব্রিলিয়ান্ট ব্যাটিং করে। দেন আই থিঙ্ক সুনীল নারায়ণকে একটা ওভারে বোধহয় মেরেছিল, একটা বা দুটো ছয় মেরেছিল। সেই জায়গাতে কিন্তু উইল জ্যাক্স এবং রজত পাটিদার তারা কিন্তু ম্যাচটাকে পুরোপুরি কন্ট্রোলে নিয়ে নিয়েছিল এবং সেই সময় মনে হচ্ছিল যে ম্যাচটা কেকেআর হাত থেকে বেরিয়ে গেছে। তো সেখানেই কিন্তু আসে দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন আর্ম, আন্দ্রে রাসেল। ব্যাটে চলেনি তো কি হয়েছে, বলে চলবে, আরসিবি কে সে ভালোবাসে, আরসিবির এগেনস্টে পারফর্ম করতে ভালোবাসে। আন্দ্রে রাসেল আসে, প্রথম বলে এসে আউট করে দেয় হচ্ছে উইল জ্যাক্সকে এবং দেন সেই ওভারে আর একটা স্লোয়ারে আউট করে হচ্ছে তোমার রজত পাটিদারকে। যে দুটো প্লেয়ার ভীষণ ডেঞ্জারাস ছিল, দুজন আউট হয় এবং সেই জায়গাতে কেকেআর ম্যাচে ফেরে। তো ম্যাচে ফিরে বলাটা ভুল হবে, একটুখানি কেকেআর আসার আলো দেখে। তো সেই জায়গাতে তারপরের ওভার সুনীল নারায়ণ আসে, ক্যামেরন গ্রিন একটা 6 মারে এবং তারপর আবার সুনীল নারায়ণকে মারতে গিয়ে আউট হয়। তো এই কারণেই আরসিবি কে চোকার বলা হয়, যে একটা ম্যাচ যেই ম্যাচটা তোমাদের গ্রিপে আছে সেখান থেকে একটা ছোট্ট পার্টনারশিপ করো, সুনীল নারায়ণের ওভারটা কাটিয়ে দাও, দেন তো ম্যাচটা অনেক ইজি হয়ে যাবে। নারায়ণ অপোনেন্টের টিমের বেস্ট বোলার, তাকে মারতে যাবার কি দরকার, বাট সেটাই কিন্তু আরসিবি করতে যায়। ক্যামেরন গ্রিন সেই করতে গিয়ে আউট হয়, দেন তো একটা সফট ডিসমিসাল মাহিপাল লোমড়ো সুনীল নারায়ণের ওভারে। তো নারায়ণ আর রাসেল দুটো ওভারে কিন্তু আবারও যদি ওয়েস্ট ইন্ডিয়ান কেকেআর লেজেন্ড, আইপিএল লেজেন্ড, তারা কিন্তু ম্যাচের রংটা সম্পূর্ণ পাল্টে দেয়। দেন তোমার তো সুয়াস প্রভুদেশাই আর দীনেশ কার্তিক ছিল এবং সেখানে 17 নম্বর ওভারে বরুণ চক্রবর্তী মাত্র 5 রান দেয়। একটা জঘন্য বল ছিল, 4 খেয়েছে, বাকি 5টা বলে মাত্র 1 রান দিয়েছে। ব্রিলিয়ান্ট বোলিং ওখানে। 18 নম্বর ওভারে হর্ষিত রানা, সুয়াস প্রভুদেশাই তাকে আউট করে এবং সেখানে দেয় কত, মাত্র 6 রান। 19 নম্বর ওভারে আন্দ্রে রাসেল দীনেশ কার্তিককে আউট করে যায়। তারপর তো ম্যাচটা আর কিছু বাকি ছিল না, একটা ওভারে 21 রান দরকার ছিল। করণ শর্মা যে কবে লাস্ট ব্যাট ধরেছে সে নিজেও হয়তো জানে না, সে ব্যাট করছিল, উল্টো দিকে মোহাম্মদ সিরাজ ছিল। সেই জায়গা থেকে কি কলকাতা নাইট রাইডার্স ম্যাচটা হারতে পারে? অবশ্যই পারে না, বাট ম্যাচটা হারার মতো জায়গায় কেকেআর চলে গেছিল। মানে প্রথম বলে 6 মেরে দিয়েছে, ঠিক আছে, অঘটন হয়ে গেছে, 5টা বলে 15, সেটাও স্টার্ক ডিফেন্ড করে দেবে। এবং সেখানে যেটা সেকেন্ড বল ছিল সেই বলটাই তো অলমোস্ট ক্যাচ হয়ে গেছিল। ক্যাচ মনে হচ্ছিল যে গ্লাভস তো মনে হচ্ছিল যেন মানে বলের নিচে আছে, বাট আম্পায়ার ওটা ক্যাচ দেয় না। এবং 4 বলে 15 দরকার যখন, সেই সময় আমি ভিডিও বানানো শুরু করছিলাম, ক্যামেরা সেট করছিলাম, আমি শিওর ছিলাম যে এটা ইজিলি স্টার্ক ডিফেন্ড করে দেবে। তারপর একটা 6 খেয়ে যায়, 3 বলে 9 রান দরকার, ঠিক আছে, 3 বলে 9 রানটাও আটকে দেবে, অ্যাটলিস্ট স্টার্কের এক্সপিরিয়েন্সের উপর ভরসা রাখছিলাম। তারপরে স্টার্ক দিকে একটা 6 খেয়ে গিয়েছে। মানে ফিল্ডটা এরকম সাজানো ছিল, অফ সাইডে বোধহয় একজন ছিল, বাকি সব প্লেয়ার লেগ সাইডে ছিল। সেখানে আউটসাইড অফ স্টেম্পে কি করতে স্টার্ক বল করছিল আমি বুঝলাম না। পুরো পায়ের মাঝখানে ইয়র্কার মারো, সেখানে 1 রান কি 2 রান হবে খুব বেশি জোর, বাট কিছু বলার নেই। এবং সেখানেই মাত্র 2 বলে 3 রান দরকার ছিল, সেই জায়গাতে স্টার্ক ক্যাচটা ভালো নিয়েছে, ভালো আউট করেছে ওখানে। এবং লাস্ট বলে তো ফিল শট, উড়ন্ত ফিল শট, এবং সেখানে রমনদীপের থ্রোটা ভালো ছিল এবং যেভাবে ফিল শট কালেক্ট করে উড়ে গিয়ে রান আউটটা করলো, ব্রিলিয়ান্ট রান আউট। তো এই ম্যাচের অন্যতম স্টার হয়ে কিন্তু ফিল সল্ট রয়ে যাবে। শুরুটাও সল্ট করেছিল অ্যাসল্ট দিয়ে এবং লাস্টে একটা উড়ন্ত এরকম রান আউট। তো ওয়েল ডান ফিল সল্ট দুরন্ত করেছে। এবং দেখো মিচেল স্টার্ককে নিয়ে বলতেই হচ্ছে যে মিচেল স্টার্ককে পরের ম্যাচ থেকে ড্রপ করতে হবে, একদমই ফর্মে নেই। আমি বলছি না যে কেকেআর এর জন্য আর মিচেল স্টার্ক এই মরশুম আর কিছু করতে পারবে না, হয়তো লাস্টের দিকে গিয়ে তার দরকার পড়তেও পারে, হয়তো ভালো কিছু করতেও পারে, বাট এই মুহূর্তে স্টার্ট চলছে না। 4টে বা 5টা ম্যাচ মাঠের বাইরে থাকুক, নিজের ভুলগুলো বুঝতে পারুক এবং তারপর যদি দরকার পড়ে, যদি স্টার্ট ফেরে, সেখানে হয়তো স্টার্ট 2.0 আমরা অন্য কিছু দেখতে পেতে পারি, বেটার কিছু দেখতে পেতে পারি। বাট এই মুহূর্তে স্টার্ট কোনোভাবেই চলছে না, হয়তো ড্রপ করে দেওয়াটা কেকেআর এর বোলিং এর জন্য ভালো, কেকেআর টিমের জন্য ভালো। তো সেখানে তোমাদের মতামত জানিও, এই ম্যাচ তোমরা কতটা এনজয় করেছো, তোমাদের মতামত অবশ্যই জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।